ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি জনাবা নাহিদুন্নেসা, হাজারতুজি ডিগ্রি কলেজ, চাঁদগাঁও, চট্টগ্রাম। তো আজকে ম্যাডাম আসলাম তোমাদের দ্বাদশ শ্রেণীর ক্লাস নিয়ে। ইন্টার দ্বাদশ শ্রেণীর ক্লাস করাবো আজকে আমি। তো তোমাদের আমি ক্লাসে যা পড়ে আমরা জানি, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। তো ক্লাস আমরা পড়াচ্ছি তোমাদের চ্যাপ্টার যেগুলো আছে ফার্স্ট ইয়ারে, ফার্স্ট পেপারের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলো ইনশাল্লাহ ক্লাসে হচ্ছে। তো আমার স্টুডেন্টদের যেটা ডিমান্ড ছিল, ম্যাডাম আপনি একটু মুদ্রা ব্যাংকটা পড়ান। তো অসুবিধা নেই, আমি মুদ্রা ব্যাংকটা পড়াবো। তো আজকে তোমাদের মুদ্রা ব্যাংক চ্যাপ্টার থেকে, যেটা আমাদের অর্থনীতির প্রথম পত্রের একদম শেষের যে অধ্যায়টা আছে, দশম অধ্যায়, ওখানে একটু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সেটা হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্ব। অর্থের পরিমাণ তত্ত্বটা ম্যাডাম আজকে পড়াবো। সবাই খাতা কলম নাও, আমি আশা করবো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে ক্লাসটা, কারণ প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের হয়তো আসতেও পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আমি জনাবা নাহিদুন্নেসা, তোমরা তো জানো ম্যাডামকে, হাজারতুজি ডিগ্রি কলেজ, চাঁদগাঁও, চট্টগ্রাম। ঠিক আছে, এবার পড়া শুরু করা যাক। আচ্ছা, আমি আজকে যে প্রশ্নটা পড়াবো সেই প্রশ্নটা বোর্ডে লেখা আছে। প্রশ্নটার নাম হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্ব। আমরা পড়ছি অর্থনীতি প্রথম পত্র, দ্বাদশ শ্রেণী। আমরা একাদশ দ্বাদশ দুই জায়গাতেই আসলে অর্থনীতি প্রথম পত্রটা আছে, তোমাদের বোর্ডেও আসবে। অর্থনীতি প্রথম পত্র আজকে আমি পড়াবো। অর্থনীতি প্রথম পত্রের দশম অধ্যায় যেটা আছে, মুদ্রা ও ব্যাংক। মুদ্রা ব্যাংক চ্যাপ্টারের অর্থের পরিমাণ তত্ত্ব প্রশ্নটি আজকে পড়াচ্ছি ম্যাডাম। প্রশ্নটা দেখো বোর্ডে আছে, অর্থের পরিমাণ তত্ত্ব। আচ্ছা, এখানে অর্থের পরিমাণ তত্ত্ব, এখানে চিত্র আছে, সমীকরণ আছে। ম্যাডাম শুরু করছি প্রথমেই। অর্থের পরিমাণ তত্ত্বটি 1911 সালে ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরবর্তীতে অধ্যাপক আরভিং ফিশার 1911 সালে, আজকে থেকে কত বছর আগে চিন্তা করো, 110 বছর। কেমন? 1911 থেকে 2011, আবার 21 সাল এখন। তো আমাদের 110 বছর আগে কিন্তু এই তত্ত্বটি প্রদান করা হয়েছিল। কে প্রদান করেছেন? অধ্যাপক ফিশার। প্রথমে ছিলেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরবর্তীতে অধ্যাপক ফিশার। তার বিখ্যাত গ্রন্থ দ্য পারচেজিং পাওয়ার অফ মানি। দেখো বইটার নাম বোর্ডে লেখা আছে, দ্য পারচেজিং পাওয়ার অফ মানি গ্রন্থে ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরবর্তীতে আরভিং ফিশার 1911 সালে দ্য পারচেজিং পাওয়ার অফ মানি গ্রন্থে অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে যে তত্ত্বটি প্রদান করেন, তাই হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্ব। ম্যাডাম আবারও বলছি, গ্রন্থটির নাম দ্য পারচেজিং পাওয়ার অফ মানি। এই গ্রন্থটি তিনি একটা তত্ত্ব প্রদান করেন, কিসের উপর ভিত্তি করে? অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক কেমন। অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে তিনি যে তত্ত্বটি প্রদান করেন, অর্থাৎ তিনি মানে কে? ফিশার, 1911 সালে, সেটার নাম হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্ব। এই তত্ত্বের মূল কথা কি? এই তত্ত্বের মূল কথা হচ্ছে, সবাই খাতা কলম নাও, লিখে নাও। মূল কথা, ফিশারের তত্ত্বের মূল কথা হচ্ছে, সমাজে যদি অর্থের পরিমাণ বেড়ে যায় তাহলে দ্রব্যের দাম বেড়ে যাবে। সমাজে যদি অর্থের পরিমাণ বেড়ে যায় তাহলে দ্রব্যের দাম বেড়ে যাবে, কিন্তু অর্থের মূল্য কমে যাবে। আবার বিপরীত হবে, যদি অর্থের পরিমাণ কমে যায় তাহলে দ্রব্যের দাম কমে যাবে, কিন্তু অর্থের মূল্য বেড়ে যাবে। এই তিনটা লাইন, এটাই কিন্তু ফিশার তত্ত্বের মূল কথা। এই তিনটা লাইন নিয়ে আমরা পরবর্তীতে পুরো তত্ত্বটা ব্যাখ্যা করব। প্রথমে বিনিময় সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা করব, এরপরে চিত্রাঙ্কন করব। তাহলে এই তত্ত্বের মূল কথাকে লিখে নাও। ফিশার তত্ত্বের মূল কথা হচ্ছে, যদি সমাজে অর্থের পরিমাণ বেড়ে যায় তাহলে দ্রব্যের দাম বেড়ে যাবে, কিন্তু অর্থের মূল্য কমে যাবে। আবার যদি অর্থের পরিমাণ কমে যায় তাহলে দ্রব্যের দাম কমে যাবে, কিন্তু অর্থের মূল্যটা বেড়ে যাবে। তাহলে এখানে কি কি আসছে? অর্থের পরিমাণ আসছে, দ্রব্যের দাম আসছে, অর্থের মূল্য আসছে। কি কি আসলো? অর্থের পরিমাণ, দ্রব্যের দাম, অর্থের মূল্য। অর্থের পরিমাণ বাড়লে দ্রব্যের দাম বেড়ে যাবে, অর্থের মূল্য কমে যাবে। আবার অর্থের পরিমাণ কমে গেলে দ্রব্যের দাম কমে যাবে, কিন্তু অর্থের মূল্যটা বেড়ে যাবে। এই তিনটা লাইনের উপরে ভিত্তি করে আমরা পুরো তত্ত্ব এগিয়ে যাব। আচ্ছা, তাহলে এরপরে ম্যাডাম দেখাচ্ছি বিনিময় সমীকরণের মাধ্যমে আমি ব্যাখ্যা করব, তোমাদেরকে দেখাবো আসলে অর্থের পরিমাণ বেড়ে গেলে দাম বেড়ে যায় কিনা এবং অর্থের মূল্য কমে যায় কিনা। এটা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। বোর্ডে দেখো, বিনিময় সমীকরণ। ফিশারের বিনিময় সমীকরণ হচ্ছে MB সমান PT। ফিশারের বিনিময় সমীকরণ কি? MB সমান PT।
একটু দেখো ফিশারের বিনিময় সমীকরণ MV সমান PT। এখানে M সমান বিহিত মুদ্রার পরিমাণ, V হচ্ছে অর্থের প্রচলন গতি। বিহিত মুদ্রা সমাজের মানুষের কাছে যে টাকাটা থাকে সেটাকে আমরা বিহিত মুদ্রা বলি। অর্থের প্রচলন গতি, অর্থ যেভাবে হাত বদলায় সেটাই প্রচলন গতি, অর্থ এক খাত থেকে আরেক খাতে চেঞ্জ হয়। P সমান দাম স্থল, T হচ্ছে লেনদেনের পরিমাণ। এটা হচ্ছে ফিশারের বিনিময় সমীকরণ। MV সমান PT। আমি আবারও বলছি, এখানে M সমান বিহিত মুদ্রার পরিমাণ, V হচ্ছে অর্থের প্রচলন গতি, P হচ্ছে দাম স্থল, T হচ্ছে লেনদেনের পরিমাণ। পরবর্তীতে ফিশার এই সমীকরণটাকে আরো প্রসারিত করেন। উনি চিন্তা করলেন যে শুধুমাত্র জনগণের হাতের মুদ্রা, যেটা আমরা বললাম M সমান বিহিত মুদ্রা বা জনগণের হাতে যে টাকাটা থাকে সেটা, উনি চিন্তা করলেন যে শুধুমাত্র জনগণের হাতের মুদ্রা এখানে বিবেচনা করলে হবে না, ব্যাংকে যে টাকাটা আছে সেটাকে আমাদের আলোচনার মধ্যে আনতে হবে। তারপর উনি যে এই কথাটা চিন্তা করে পরবর্তীতে উনি ওনার বিনিময় সমীকরণটাকে আরো প্রসারিত করেন। প্রসারিত করার পরে বিনিময় সমীকরণ হয় কি দেখো, MB সমান M প্রাইম V প্রাইম ইকুয়াল PT। আমরা এভাবে পিটিটা এদিকেও রাখতে পারি, সমস্যা নাই। MBর সাথে কি যোগ করলো, M প্রাইম V প্রাইম, MB প্লাস M প্রাইম V প্রাইম ইকুয়াল PT। টা আগেও ছিল এখনো আছে, বা সমীকরণটাকে এভাবে চেঞ্জ করা যায়, PT কে এদিকে নিয়ে আসতে পারি, PT সমান MB প্লাস M প্রাইম V প্রাইম। সুতরাং P সমান MB প্লাস M প্রাইম V প্রাইম ডিভাইডেড বাই T। টিটাকে আমরা এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে, নিচে নেমে যাবে, ঠিক আছে। আচ্ছা, M হচ্ছে, আমি এদিকে লিখছিলাম একবার, M হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ, V হচ্ছে অর্থের প্রচলন গতি। M প্রাইমটা কি জিনিস, M প্রাইম হচ্ছে ব্যাংক অর্থের পরিমাণ। M প্রাইম এই যে ব্যাংক অর্থের পরিমাণ, V প্রাইম হচ্ছে ব্যাংক অর্থের প্রচলন গতি, আর T হচ্ছে লেনদেনের পরিমাণ। এটা এই সাইডে আছে একটা, এখানে MB PT এগুলা এখানে লেখা আছে, বাট M প্রাইম V প্রাইম কি সেটা পরিবর্তিত পরে যখন M প্রাইম V প্রাইম যোগ হলো, তাহলে আমি M প্রাইম V প্রাইমটা এখানে লিখে দিলাম। M প্রাইম হচ্ছে ব্যাংক অর্থের পরিমাণ, V প্রাইম হচ্ছে ব্যাংক অর্থের প্রচলন গতি। একটু লিখে নাও চট করে। এরপরে আমি চলে যাব তোমাদের গাণিতিক বিশ্লেষণে। একটু দ্রুত এটা লিখে নাও, এরপরে গাণিতিক বিশ্লেষণে যাচ্ছি। আচ্ছা, আমি দেখাচ্ছি, এবার একটু উদাহরণ লিখো। ধরি M এর মানটা একটু ধরো, ধরি আমরা এই যে সূত্রটা আছে সূত্রের মধ্যে যাব। ধরি M সমান 100, কেমন? আচ্ছা, M সমান 100, V সমান কত 5, M প্রাইম সমান তাও 100 ধরলাম, V প্রাইম সমান 5, T এর মান কত ধরলাম 10, T এর মান কত 10। তাহলে এই যে এই মানটা ধরে আমি সূত্রটা একটু করে দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে আসে। তাই সূত্রের মধ্যে যদি মান বসাই, P সমান MV প্লাস M প্রাইম V প্রাইম ডিভাইডেড বাই T, তাহলে M এর মান কত 100, V এর মান 5, এটা গুণ আছে, গুণ চিহ্ন, প্লাস M প্রাইম হচ্ছে 100, V প্রাইম হচ্ছে আবারও 5, T এর মান কত ধরলাম 10। তাহলে গুণ করলে 500 প্লাস 500 1010, কাটাকাটি করলে কত আসে 100। তাহলে এটার P এর মান কত আসলো 100 টাকা। এখন যদি সমাজে অর্থের পরিমাণ ধরো বেড়ে গেল, ব্যাংক অর্থের পরিমাণ, এবং আমরা একটু খেয়াল করো, M হচ্ছে জনগণের হাতের মুদ্রা, V হচ্ছে জনগণের অর্থের প্রচলন গতি, M প্রাইম হচ্ছে ব্যাংকের টাকা, V প্রাইম হচ্ছে ব্যাংকের টাকার প্রচলন গতি, ব্যাংকের টাকা যেভাবে হাত বদলাচ্ছে সেটাই। এখন যদি আমি M এর মান এবং M প্রাইমের মান ডাবল করে দিই, মানে সমাজে যদি টাকার পরিমাণ বেড়ে যায়, সমাজে যদি টাকার পরিমাণ 100 থেকে বেড়ে 200 হয়, তাহলে দেখো একটু দাম কিভাবে বেড়ে যাচ্ছে। আমি চেঞ্জ করলাম, যদি এখানে M ছিল 100, যদি M ইকুয়াল হয় ধরো 200 টাকা, হ্যাঁ 200, V ঠিক থাকবে 5, M প্রাইমও বেড়ে গেল, 200 হয়ে গেল, 100 থেকে বেড়ে V প্রাইম 5 থাকবে, T সমান 10 থাকলো। একটু দেখো, প্রথমে আমি M বলছিলাম 100, M প্রাইমও ছিল 100, কিন্তু এখানে আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে M 200 করলাম, M প্রাইমও কি করলাম 200 করলাম। তার মানে এখানে জনগণের হাতের মুদ্রা ছিল 100, ব্যাংকের টাকাও ছিল 100।
আর এখানে এখন করবো কি, জনগণের হাতের মুদ্রাকে 100 থেকে বেড়ে দ্বিগুণ করে ফেললাম, 200, এমপ্লয়িকেও কি করলাম 200 করে দিলাম। যদি মানুষের হাতে এবং ব্যাংকের কাছে টাকার পরিমাণ বেড়ে যায়, আমি বলছি সমাজে যদি অর্থের পরিমাণ বেড়ে যায়, যে সমাজে অর্থের পরিমাণ দ্বিগুণ করলাম, এখন দাম যে বেড়ে যাবে সেটা দেখো, পি সমান, একটু সূত্রের মধ্যে বসিয়ে দেখো, তাহলে এম এর মান এখানে কত 200 ইন্টু 5, 5টা ঠিক থাকবে, আর প্লাস এম প্রাইম কত বেড়ে হলো 200 প্লাস 5, তাহলে কত আসে এখানে 1000 প্লাস 1000, 2000, 10, 200। একটু খেয়াল করো, আমি বলছিলাম সমাজে যদি অর্থের পরিমাণ বেড়ে যায় তাহলে দ্রব্যের দাম বেড়ে যাবে। এই যে অর্থের পরিমাণ বেড়ে গেল, সমাজে প্রথম অর্থের পরিমাণ ছিল 100, হ্যাঁ, এম প্রাইম ছিল 100, তাহলে দ্রব্যের দাম ছিল 100। এটা এমন না যে এটা ধরলে এটা আসবে তারপরে কাটাকাটি করতে হবে, তোমাদের সিস্টেমটা জানা দরকার, কিভাবে এটা করতে হবে, মান বসাতে হবে। তোমাদেরকে মানটা যদি দেওয়া থাকে তোমরা ইজিলি এটা করতে পারবে, আর মান দেওয়া না থাকে তোমরা নিজে থেকে মানটা ধরবে। এখন আমি করলাম কি, এখানে যা ছিল সমাজে অর্থের পরিমাণ এখানে ডাবল করে দিলাম, 100 থেকে বাড়িয়ে 200 করে দিলাম। তাহলে যদি বাড়ানো হয় তাহলে দেখা যাচ্ছে দ্রব্যের দামও 100 থেকে বেড়ে 200 হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি যদি সমাজে অর্থের পরিমাণ বেড়ে যায় তাহলে দ্রব্যের দামটাও বেড়ে যাবে। কিন্তু আরেকটা কথা ছিল, অর্থের মূল্য কমে যাবে। অর্থের মূল্য কেমনে বের করবে? অর্থের মূল্য বের করার একটা সূত্র আছে, আমি বোর্ড বুঝিয়ে দিচ্ছি। অর্থের মূল্য বের করার সূত্র হচ্ছে 1/p। অর্থের মূল্য আমরা কেমনে বের করবো? অর্থের মূল্য বের করার সূত্র হচ্ছে অর্থের মূল্য সমান 1/p। তাহলে 1 প্রথমে আমাদের ছিল, p ছিল 100, তখন কত আসে ভাগ করে দেখো তো, 0.01, ঠিক আছে প্রথমে। আবার p সমান 200 যখন হবে, অর্থের মূল্য কি হবে, দাম বেড়ে গেলে অর্থের মূল্য কমে যাবে। তাহলে কিভাবে বের করবো, 1/p, 1/200 ভাগ করলে কত আসে 0.005, তাহলে অর্থের মূল্যটা কমে গেল 0.01 থেকে 0.005, খুব কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমাজে যদি অর্থের পরিমাণ বেড়ে যায় তাহলে দ্রব্যের দামটা বেড়ে যাবে কিন্তু অর্থের মূল্যটা কমে যাবে। দ্রব্যের দাম যে বেড়ে যাচ্ছে সেটা বের করার সূত্র হচ্ছে কি, পি এর মান, পি সূত্র কি, পি সমান mb প্লাস m প্রাইম v প্রাইম ডিভাইডেড বাই টি। আর অর্থের মূল্য কেমনে বের করবে, এটা সূত্র হচ্ছে 1/p। এখন এটা যদি চিত্র আঁকতে চাই আমি, দ্রব্যের দাম এবং সমাজে অর্থের পরিমাণ বেড়ে গেলে দ্রব্যের দাম বেড়ে যাবে। তাহলে সমাজে যদি অর্থের পরিমাণ বেড়ে যায় দ্রব্যের দাম বেড়ে যাবে, সম্পর্কটা কেমন, ধনাত্মক। আমার এখানে দুইটা চিত্র হবে, একটা হচ্ছে অর্থের পরিমাণের সাথে দামের সম্পর্ক, আর একটা হচ্ছে অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক। আমার এখানে দুইটা চিত্র হবে, একটা হচ্ছে অর্থের পরিমাণের সাথে দ্রব্যের দাম নিয়ে, অর্থের পরিমাণের সাথে দ্রব্যের দাম, আমি এখানে দেখালাম দাম স্তর, এদিকে দেখাবো অর্থের পরিমাণ। অর্থের পরিমাণ এবং দাম স্তরের সম্পর্ক, অর্থের পরিমাণ বাড়লে দ্রব্যের দামও বেড়ে যাবে। একটু দেখো, সমাজে যখন অর্থের পরিমাণ m1, দ্রব্যের দাম p1, অর্থের পরিমাণ বেড়ে m2 হলে দ্রব্যের দামও বেড়ে p2 হবে। এখন a এবং b বিন্দু যোগ করে আমরা যে রেখাটা পাচ্ছি সেটা হচ্ছে অর্থের পরিমাণের সাথে দ্রব্যের দামের সম্পর্ক, অর্থের পরিমাণের সাথে দ্রব্যের দামের সম্পর্ক। একটু দেখো, আমি বলছিলাম অর্থের পরিমাণ বাড়লে দ্রব্যের দামও বেড়ে যাবে। এই যে অর্থের পরিমাণ যখন m1 থেকে বেড়ে m2 হলো, তখন দ্রব্যের দাম p1 থেকে বেড়ে p2 হয়। যেহেতু অর্থের পরিমাণ বাড়লে দ্রব্যের দাম বেড়ে যাবে, সম্পর্কটা ধনাত্মক। ম্যাডাম বলছিলাম ইকোনমিক্সে তোমরা যখনই কমেন্টস করবা মনে রাখবা যে কোনো ধনাত্মক সম্পর্ক রেখা সব সময় বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে। তাহলে অর্থের পরিমাণ বাড়লে দ্রব্যের দাম বাড়বে, সম্পর্কটা কেমন, পজিটিভ সম্পর্ক। অর্থের পরিমাণ বাড়বে, দ্রব্যের দামও বেড়ে যাবে, দুইটাই পজিটিভ সম্পর্ক, ভালো সম্পর্ক যেটাকে আমরা বলি। আচ্ছা, ধনাত্মক সম্পর্ক, একটা বাড়লে আরেকটা বেড়ে যাচ্ছে, এই ধরনের সম্পর্কটাকে বলা হয় ধনাত্মক সম্পর্ক। যে কোনো ধনাত্মক সম্পর্ক রেখা সব সময় বাম থেকে টানে ঊর্ধ্বগামী হবে। তাহলে অর্থের পরিমাণ বাড়লে দ্রব্যের দাম বেড়ে যাবে। আবার অর্থের পরিমাণ যদি বেড়ে যায় অর্থের মূল্য কমে যাবে। এখানে আরেকটা চিত্র হবে, সেটা হচ্ছে অর্থের পরিমাণ বাড়লে, একটু দেখো, অর্থের পরিমাণ বাড়লে দ্রব্যের দামটাকে, অর্থের মূল্যটা কমে যাবে। তাহলে অর্থের মূল্য, ভ্যালু অফ মানি, এদিকে দিলাম আমি অর্থের পরিমাণ, ভূমি অক্ষে দিব অর্থের পরিমাণ, লম্ব অক্ষে অর্থের মূল্য, ভ্যালু অফ মানি, ভিএম। একটু দেখো,
অর্থের পরিমাণ যখন M1, অর্থের মূল্য হচ্ছে VM1, ভ্যালু অফ মানি। হ্যাঁ, এরপরে এই বিন্দু দিলাম যোগ করতে। অর্থের পরিমাণ যখন বেড়ে M2 হবে, তখন অর্থের মূল্য কি হচ্ছে, কমে হচ্ছে VM2। আমি যে বিন্দুতে দিলাম বি বিন্দু, রেখাটা আমরা এবি যোগ করলে যে রেখা পাচ্ছি সেটা হচ্ছে কি অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক। VM সমান ফাংশন অফ পি, ফাংশন অফ এম। অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক। একটু দেখো, এখানে দেখা যাচ্ছে আমাদের যখন অর্থের পরিমাণ ও M1, তখন অর্থের মূল্য VM1। অর্থের পরিমাণ বেড়ে গেলে অর্থের মূল্যটা কমে যাচ্ছে, যেটা আমরা বিভিন্ন দেখালাম। এই যোগ করে যে রেখা পাচ্ছি সেটা হচ্ছে অর্থের মূল্য রেখা। আমি আবারও বলছি, এখানে দুইটা কাজ আছে তোমার। একটা হচ্ছে অর্থের পরিমাণ বাড়লে দ্রব্যের দাম বেড়ে যাবে। এই যে এই রেখাটা, অর্থের পরিমাণ বাড়লে দ্রব্যের দাম বেড়ে গেল, সম্পর্কটা ধনাত্মক। এটা হচ্ছে অর্থের পরিমাণের সাথে দামের সম্পর্ক। অর্থের পরিমাণ, এটা হচ্ছে দাম, সম্পর্ক রেখা, যেটা বাম থেকে মানে ঊর্ধ্বগামী হবে। আর নিচে দেখালাম অর্থের পরিমাণ বেড়ে গেলে অর্থের মূল্যটা কমে যাচ্ছে। তাহলে অর্থের পরিমাণ বাড়লে অর্থের মূল্য যদি কমে যায়, অর্থের পরিমাণ বেড়ে গেলে অর্থের মূল্যটা কমে যাবে, তাহলে সম্পর্কটা কেমন, বিপরীত বা ঋণাত্মক। ইকোনমিক্সে যে কোনো ঋণাত্মক রেখা সব সময় বাম থেকে টানে নিম্নগামী হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে অর্থের পরিমাণ বেড়ে গেলে অর্থের মূল্য কমে যাচ্ছে, সম্পর্কটা ঋণাত্মক। ফলে এই রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হবে। একটু দেখো, এই যে বাম থেকে ডানে নিম্নগামী, এটা কি রেখা, VM সমান ফাংশন অফ মানি, অর্থের সাথে অর্থের মূল্যের সম্পর্ক রেখা। অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক রেখা, যেটা বাম থেকে ডানে নিম্নগামী হবে। তাহলে চিত্রে বর্ণনা আমরা কিভাবে দিতে পারি, উপরের চিত্রে দেখা যাচ্ছে অর্থের পরিমাণ ও M হলে দাম P1, অর্থের পরিমাণ বেড়ে ও M2 হলে দাম বেড়ে P2 হয়। এখন এই বিযোগ করে যে রেখা পাচ্ছি সেটা হচ্ছে অর্থের পরিমাণের সাথে দামের সম্পর্ক রেখা, যা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। আর নিচের চিত্রে দেখা যাচ্ছে অর্থের পরিমাণ ও M1 হলে অর্থের মূল্য হবে VM1। অর্থের পরিমাণ বেড়ে গেলে অর্থের মূল্য কমে হয়ে যাবে VM2। এই বিযোগ করে যে রেখাটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক রেখা, যা বাম থেকে ডানে নিম্নগামী। তাহলে এই হলো আমার অর্থের পরিমাণ তত্ত্বটা আসলে ইম্পর্টেন্ট। তোমরা দেখবে, এখানে না হলে তোমরা পরে তোমাদের হয়তো কাজে লাগবে। তাহলে ম্যাডাম খুব দ্রুত অর্থের পরিমাণ তত্ত্বে আরেকটু বলি। অর্থের পরিমাণ তত্ত্ব ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরবর্তীতে অধ্যাপক ফিশার 1911 সালে তার গ্রন্থ দ্য পারচেজিং পাওয়ার অফ মানি গ্রন্থে অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে যে তত্ত্বটি প্রদান করেন তাই হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্ব। অর্থের পরিমাণ তত্ত্বের মূল কথা হচ্ছে, ফিশারের মতে অর্থের পরিমাণ বেড়ে গেলে সমাজে দ্রব্যের দাম বেড়ে যাবে, কিন্তু অর্থের মূল্য কমে যাবে। আর অর্থের পরিমাণ যদি কমে যায়, দামও কমে যাবে, কিন্তু অর্থের মূল্যটা বেড়ে যাবে। এই যে অর্থের পরিমাণের সাথে দ্রব্যের দামের সম্পর্ক ধনাত্মক, আবার অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক ঋণাত্মক। এটা বিনিময় সমীকরণের মাধ্যমে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, বিনিময় সমীকরণ প্রথমে ছিল MB সমান PT, পরবর্তীতে বিনিময় সমীকরণকে আরেকটু প্রসারিত করলো, জনগণের হাতের মুদ্রার সাথে ব্যাংকের মুদ্রাকে যোগ করার পরে পরিমাণ তত্ত্ব, বিনিময় সমীকরণটা হলো MB প্লাস M প্রাইম V প্রাইম ইকুয়াল PT। এখন পিটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই তাহলে হয়ে যাবে MB প্লাস M প্রাইম V প্রাইম ডিভাইডেড বাই T। এখন M হচ্ছে জনগণের হাতের মুদ্রা, M প্রাইম হচ্ছে ব্যাংকের মুদ্রা। তুমি জনগণের হাতের মুদ্রা এবং ব্যাংকের মুদ্রা যদি 100 ধরো, তখন তোমার দ্রব্যের দাম আসবে এক ধরনের। আবার যদি তুমি M প্রাইম V প্রাইম জনগণের হাতের মুদ্রা এবং ব্যাংকের মুদ্রাকে যদি দ্বিগুণ করে দাও, 100 থেকে বাড়ি 200 করে দাও, দেখবে দামও কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। তাহলে অর্থের পরিমাণ বেড়ে গেলে যে দাম বেড়ে যায়, এটা আমরা প্রমাণ পেলাম। আর অর্থের মূল্য যে কমে যায়, এটা বের করতে হলে কি হবে, অর্থের মূল্য যে সূত্র আছে সেটা কাজে লাগাবা, 1/P। এখন তোমার P এর মান যা আসছে সেটা ভাগ করলে কিন্তু তুমি ইজিলি দেখবা কি হচ্ছে। আরেকটা কথা ম্যাডাম, M প্রাইম 100 200 ধরলাম, তোমরা 50 ধরে একটু করে দেখবা, M এর মান 50, B এর মান M প্রাইম এর মান 50, এটা ধরে একটু করে দেখবা, তাহলে তোমরা দেখবে ওখানে আবার দ্রব্যের দামটা কমে যাচ্ছে। এরপর আমি চিত্রটা আঁকলাম, এটা দামের সাথে অর্থের পরিমাণের ধনাত্মক সম্পর্ক রাখা, অর্থের মূল্যের সাথে অর্থের পরিমাণের ঋণাত্মক সম্পর্ক রাখা। তো আজকে এখানে শেষ করলাম। আসলে কম সময়, আমরা অনেক দ্রুত পড়ানোর চেষ্টা করছি আমি জানি না কতটুকু বুঝতে পারছো। আশা করি একটু ভালো করে শুনলে ভিডিওটা পারবে। আর কোনো প্রবলেম থাকলে ম্যাডামকে ক্লাসে বলবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।